এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের আমি এটা আমাদেরই গল্প তৃতীয় পর্ব ৪৩ পর্বের আপনাদের যে রিভিউ করে দেখাবো যে ৪৩ পর্বে আপনাদের কী কী ঘটেছিল এবং ৪৩ পর্বতে কী হতে যাচ্ছে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে সামির সেখানে জিজ্ঞাসা করছে যে তুমি কেমন আছো। তো এখন অপর একজন বলে যে তুমি কে, নিজের ভাইকেও চিনতে পারো না? তো আমার ভাইকে শোনো সামির। ওকে, গল্পের শুরুতে আমরা দেখি সামির এবং তার বড় ভাই ফাহাদের মধ্যে তীব্র দূরত্ব তৈরি হয়েছে। এক সময় তারা একই পরিবারের সদস্য হলেও এখন তাদের সম্পর্ক প্রায় ভেঙে গেছে। সামির এতটাই কষ্ট পেয়েছে যে সে নিজের ভাইকেও চিনতে অস্বীকার করছে। তার মনে গভীর অভিমান। যখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তখন কেউ তার পাশে দাঁড়ায়নি, তাই রক্তের সম্পর্ক তার কাছে এখন অর্থহীন। অন্যদিকে ফাহাদ নিজের ভুল বুঝতে পেরেছে এবং অনুশোচনায় ভুগছে। সে স্বীকার করে যে সে একজন ভালো নেই, সে একজন ভালো ভাই, ছেলে কিংবা স্বামী হতে পারেনি। তার ভেতর অপরাধবোধ কাজ করছে। সে তার পরিবারকে কষ্ট দিয়েছে। সে আশা করে একদিন তার বাবা মা এবং তার ভাই তাকে ক্ষমা করে দিবে। এই অংশটি গল্পের আবেগের গভীরতা বাড়িয়ে তোলে, যেখানে একজন মানুষের ভুল উপলব্ধি করে ভেঙে পড়ে। গল্পে আরও দেখা যায় পরিবারের অন্য সদস্যরাও ভাঙনের প্রভাবে মুক্ত নয়। কেউ সামিরকে দোষ দেয়, আবার কেউ ফাহাদকে স্বার্থপর বলে। বিশেষ করে এক নারী চরিত্র যিনি ফাহাদের পাশে ছিলেন নিজের অবহেলায় কষ্ট প্রকাশ করেন। এতে বোঝা যায় শুধু দুই ভাই নয়, পুরো পরিবারই এই সম্পদের ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত। সামিরের জীবনেও এক ধরনের শূন্যতা রয়েছে। বাইরে থেকে সে শক্ত থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে তার প্রিয় মানুষদের মিস করে, বিশেষ করে ফারহানা এবং তার পরিবারকে। রাতা একাকিত্বে তার সেই চাপা কষ্টগুলো প্রকাশ পায়, তবে সে নিজের অহংকারের কারণে কারো সহ্য নিতে চায় না। এমনকি যখন তার জন্য গোপনে সাহায্যে পাঠানো হয় তখন তা সে গ্রহণ করতে অস্বীকার করে। এই অহংকারই তার জীবনে বড় বাধা হিসাবে আসে। এই গল্পে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। গুজব বা অপবাদ ছড়ানো একটি বড় পাপ, মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। গ্রামের মানুষের কথাবার্তার মাধ্যমে এই বিষয়টি তুলে ধরা হয়েছে, যা বাস্তব জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এছাড়া গল্পের ভবিষ্যতে আসা কথাও বলা হয়েছে। কিছু চরিত্র বিশ্বাস করে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। একজন অভিভাবক চরিত্র সাবিরের উপদেশ দেয়, জীবনে কষ্ট আসবে, কিন্তু সৎ পথে থাকলে একদিন খুব সুন্দর হয়ে উঠবে। তিনি নিজের ভুল কথা উল্লেখ করে সামিরকে সতর্ক করে দেন যাতে সে এই ভুল না করে। শেষ অংশে পারিবারিক সম্পর্কে আরেকটি দিক উঠে আসে, ক্ষমা এবং দায়িত্ববোধ। একজন শ্বশুর তার জামাতাকে নিজের ছেলের মতো গ্রহণ করতে চান এবং তাকে যে কোনো প্রয়োজনে সাহায্য করতে বলেন। এতে বোঝা যায় রক্তের সম্পর্ক ছাড়াও ভালোবাসা দিয়ে নতুন সম্পর্ক তৈরি করা যায়। সব মিলিয়ে নাটকটি পারিবারিক ভালোবাসা, ভুল সূচনা এবং ক্ষমা একটি শক্তিশালী গল্প। এটা আমাদের শেখায় অহংকার ও ভুল বোঝাবুঝি সম্পর্ককে ভেঙে দিতে পারে, কিন্তু ভালোবাসা ও ক্ষমা সেই সম্পর্ককে আবার গড়ে তুলতে পারে। ওকে দর্শক, এবার আমরা আলোচনা করব নাটকের আগের পর্বে কি ঘটেছিল, নাটকের ৪১তম পর্বে কি ঘটেছিল, যে কারণে নাটকের দ্বিতীয় পর্বে এমন ঘটনা ঘটতে চলেছে। তো এই নাটকটি গল্প একটি গভীর পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, ভুল বোঝাবুঝি, অহংকার ও অনুশোচনার আবেগঘন উপস্থাপনা।
পুরো কাহিনীতে আমরা দেখতে পাই কিভাবে একটি সুখী পরিবার ধীরে ধীরে ভেঙে যায়, আবার সেই ভাঙনের মধ্যেই লুকিয়ে থাকে পুনর্মিলনের আশা। তো গল্পের শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। এই গল্প সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু বাস্তবতা জীবনের মতো এর ঘটনাগুলো আমাদের হৃদয়ে নাড়া দেয়। এখানে মূল কেন্দ্রবিন্দু হলো সামির, যে সবসময় নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার জীবনে মেহেরিন একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যে তাকে ভালোবাসে। এখানে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সামির, যে সবসময় নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার জীবনে মেহেরিন একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যে তাকে ভালোবাসে, সামর্থ্য এবং মানসিক শক্তি দিয়ে পাশে থাকে। মেহেরিনের ভালোবাসা সৎ নিঃস্বার্থক, সে শুধু সামিরকে চায়, অন্য কিছু নয়। তাদের সম্পর্কের মধ্যে আমরা একটি শান্ত সুখী জীবনের আভাস পাই, যেখানে ছোট ছোট আনন্দই হয়ে ওঠে বড়। অন্যদিকে সামির পরিবারের, বিশেষ করে তার মা বাবা তাকে খুব মিস করে, কিন্তু বুঝতে পারে তারা ভুল করেছে। তারা ভুল মানুষকে গুরুত্ব দিয়েছে এবং প্রকৃত ভালো মানুষটিকে অবহেলা করেছে। সামিরের বাবা মা তাদের অতীত আচরণের জন্য অনুতপ্ত। তারা মনে করে সামির ছিল তাদের পরিবারের আসল রত্ন, কিন্তু অহংকার, ভুল বোঝাবুঝি এবং পরিস্থিতির কারণে তারা তাকে হারিয়ে ফেলেছে। এখন তারা শুধু আশা করে একদিন হয়তো ঠিক হয়ে যাবে সব কিছু, যদিও সেই সময় তারা বেঁচে থাকবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। গল্পে ফাহাদ চরিত্রটি লোভ এবং স্বার্থপরতা প্রতীক হিসাবে উঠে আসে। সে নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে, যা শেষ পর্যন্ত পরিবারে ভাঙন তৈরি করে। এখানে একটি বড় শিক্ষা দেওয়া হয়েছে, লোভ মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে। সামির নিজেও এই বিষয়টি উপলব্ধি করে, বলে যতদিন তার মা বাবা ঘরে ফিরে দিতে না পারবে, ততদিন সে তাদের সামনে দাঁড়াতে পারবে না। তার ভেতরে অপরাধ বোধ কাজ করে, যদিও সে ইচ্ছা করে ভুল কিছু করেনি। মেহেরিন বারবার সামিরকে বোঝানোর চেষ্টা করে, রাগ বা অভিমান চিরকাল ধরে রাখা যায় না। বাবা মা সবসময় সন্তানের ভালোর জন্যই চিন্তা করে, যদিও অনেক সময় তারা ভুল সিদ্ধান্ত নেয়। তাই সে সামিরকে বলে সব ভুল ভুলে গিয়ে সম্পর্ক ঠিক করার চেষ্টা করতে। এই অংশটি নাটকের একটি গুরুত্বপূর্ণ মোড়, যেখানে ক্ষমা এবং পুনর্মিলনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। গল্পের আরেকটি দিক হলো গ্রামের জীবন, শহরের গ্রামের থেকে চলে আসা, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এবং সাধারণ জীবনের শান্তি। এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের আরেকটি দিক হলো গ্রামীণ জীবন। এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আমরা দেখতে পাই মানুষ খুব সাধারণ জীবনযাপনেও সুখ খুঁজে নিতে পারে। 3 বেলা খাবার, শান্তিতে ঘুম, এই ছোট জিনিসই আসল সুখ। একই সাথে সমাজের কিছু নেতিবাচক দিকও তুলে ধরা হয়েছে, যেমন গুজব ছড়ানো, মানুষের সমালোচনা করা ইত্যাদি।
এগুলো যে কতটা ক্ষতিকর তা গল্পের স্পষ্টভাবে বোঝানো হয়েছে। এছাড়া টাকার গুরুত্ব এবং তার অপব্যবহার সম্পর্কেও একটি বার্তা দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় খাবার কখনো কখনো বিপদের কারণ হয়ে পড়ে। গল্পে আরও একটি মজার অংশ হলো গ্রামের রাজনৈতিক আলোচনা। এটা আমাদের গল্পের ৪১তম পর্ব। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আপনারা কি এরকম রিভিউ পেতে চান কিনা? যদি এরকম রিভিউ আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। তো এরপরে গল্পে আরও একটি মজার অংশ হলো গ্রামের রাজনৈতিক আলোচনা। চেয়ারম্যান নির্বাচন নিয়ে কথাবার্তা, কে উপযুক্ত, এসবের মাধ্যমে কিছু হালকা মুহূর্ত তৈরি হয়েছে যা গল্পের ভারসাম্য বজায় রেখেছে। নাটকটিতে আমরা একটি স্ট্রং দেখতে পেলাম, যেটা হচ্ছে শুধু পরিবার কেন্দ্রিক ভালোবাসাই না, এখানে আছে রাজনীতিক, সামাজিক সব ধরনের আলোচনা। তো এই নাটকের সবথেকে বড় দিক হচ্ছে ভালোবাসার পাশাপাশি পারিবারিক পাশাপাশি রাজনৈতিক আলোচনা এখানে ফুটে উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নাটকটি আমাদের শেখায় পরিবারই জীবনের সবচেয়ে বড় সম্পদ। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ সুখে থাকতে পারে না। পারিবারিক কেন্দ্রিক এই নাটকটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল, রাগ, অভিমান এসব হচ্ছে সাময়িক বিষয়, কিন্তু ভালোবাসা যদি সত্যিকারের হয় তাহলে একদিন সব ঠিক হয়ে যাবে। ক্ষমা করতে শিখতে হয়, নিজের ভুল স্বীকার করতে হয় এবং সম্পর্কে গুরুত্ব দিতে হয়। তো দর্শক, এই ছিল নাটকে ৪১ এবং ৪২ পর্বের কী ঘটেছিল সেই নিয়ে বিস্তারিত আলোচনা। তো এরপর হচ্ছে নাটকে ৪৩ পর্ব কবে আসবে? দর্শক, নাটকে ৪৩ পর্ব কিন্তু এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। আপনারা জানেন যে এই নাটকগুলো একটা ধারাবাহিক নাটক, যে নাটকগুলো সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ভিডিওতে আপলোড করা হয়। এটা কিন্তু একটা ধারাবাহিক একটা সময় আছে, সেই সময়ের মধ্যেই এই নাটকগুলো আপলোড হয়ে থাকে। তাই এই নাটকগুলো আপনারা দেখতে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট এখানে পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো শেষ পর্যন্ত এই গল্পটি একটা কথাই বলে, ভালোবাসা থাকলে সব কিছু ঠিক হয়ে যেতে পারে, কিন্তু অহংকার থাকলে সব কিছু ভেঙে যেতে সময় লাগে না। তাই আমরা কেউ অহংকার না করি। পারিবারিক কেন্দ্রিক এই নাটকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
দর্শক, এই নাটক থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো নাটকটি একটি পারিবারিক কেন্দ্রিক নাটক। আপনারা আপনাদের বাচ্চাদের এই নাটকগুলো দেখাতে পারেন, তাহলে আপনাদের বাচ্চারা অনেক কিছু আসলে শিখতে পারবে, যা তাদের মানসিক বিকাশ ঘটাবে। তো নাটকটি আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বল লাগবে তো এখন আসলে না না আসলে সাগরে যে বল করে ওরে ওরে মার ওরে মার কি কি গরম ম্যাচ জানে পাওয়ার তিনবার গোস্ত আনাইছি কি করছ পাও না তিনবার আনছে আমাদের তিনবার আনছে বলা আজকে বলা সবাই তো এইরকম হলে ঠিক আছে বলা যেত আপনি এখানে বসলে ইয়ার পুরোটাই এখান তো নাই তো দেখো ভালো না তার মানে কি একটা চালার ভিতরে আছে এই দেখছেন এটা জানে লাভ হয়েছে চক্কর আসছে এখন ড্রাইভার পরে হইব এত সরান পাইছি 13 একেবারে 13 হ্যাঁ 14 সরি দুটা ওয়ার্ড দিছি তো আরে 20টাটি আসলে ফুজি লাগাই দিছি ये स्लोवात दी दरे হয় সেরাবো ব্যাটসম্যান তো ये स्लोवात দিছে তেল হিল না আর সেটা দিতে তো সময় লাগে পৌঁছে খেলা কই ভারী তারেক ভাই আমি 8 বার খেলা বাড়া দিছিস না আর আমি তো চতুর্থ দিনে তো সময় লাগে না ভাই আমি তো ওরে ওপেনিং বলি নাই 2 বার খারাপ লাগা না আচ্ছা এক ম্যাচ পর ম্যাচ আমি ব্যাটিং বেতন করব বল আছে ঠিক আছে রানলা তো খরচ এক রানলা তো খবর হচ্ছে আপনারা আমার টিমে রাখছি ভাই শুধু ফার্স্ট রান রাখা বললে আয় মার আজকে থাকতো না 14 না এখানে হচ্ছে কি মানে পাওয়ার আছে সবচেয়ে বড় কথা আপনি শুধু শর্ট অ্যাকুরেট বার মারতে আস্তে মারনা জোর মার হ্যাঁ মানে অ্যাকুরেট দিতে অনবরত করলে আমি কোনো ফ্ল্যাট মে দেখেন ফ্ল্যাট চেষ্টা করতে হবে কেন 14 রান এই যে দুটো বাউন্ডারি মিস পরে বল কি করে এবার ওয়াইড বল দেখতো না পুরো আবার ম্যাডেন তো বেলালে তো ভালো বেলালে মারি দিতে এক পেন মারি ও তো গরু গোস্তের খাবার হয় গরু তো কানে খাইছে ও তো কানে কিন্তু শাক খাইছে ও ওইসে আছে ডিউটি তো নেই জানো ওইসে আছে দুই ওভার করে একজন 2 ওভার করে নিয়ে এটা জিজ্ঞেস করছে আমি বলার আছে সৈকত আছে আমি আছি আমরা আছি সৈকত মারবো হ্যাঁ আমি তো বেলকা বলো আচ্ছা না সাগরে কি মারা আমার বলে লম্বা না ভাই লাইন লেন ভালো লম্বা জন্য না মানে লাইন লেন ভালো আছে তাই বেলাল বেলা মারিস কিপার বল না দরকার এ কিপার সাহেব বাইরে হবে সাহেব একটু শক করে কি করে ওরে 6 21 গুড ব্যাট গুড ব্যাট শরীফ पे तना चला किया ये कितने आइन की बात है सेम हो जिधर आने की बात है और अरे कीपर सबसे रिस्क ना टीम बॉल वाली बॉल गिरा जाता 21 ए রান তো এই খেলাটা না এ রান তো 22 আউট এ কত আছে 22 রান তো চাইলে সাগর ওভারে রান ইর ওভারে নাই ওরে মা মানে 1 ফুট নিচে গেল জিত গোর গোস্ত আর বেশি খাওয়ানো তো করা ছিল ওদি মিলাই মারি ভাড়া লাইছে কি মারে ক্যাচ ইন ক্যাচ দিতেছ না হঠাৎ আন্তাজ একটা ডুবলে লিখবে না একটু স্লো বল এলে মোটামুটি
22 22 22 কি 14 তোর কি 14 তো what is না 22 রান এত মারো এবার এই দেখছো এই এরকম একুরেট শট মারতে এরকম 28 30 ভাই 22 ছিল 22 কি বেশি তোমার কি লাস্ট রান ওরে মার ওরে বিল্ডিং 28 আরে একটু উপরে তুলে মারতেছে গেলে মাঠে যে ছোট ওইভাবে শর্ট করতে 29 আরে 29 চারি বছর না 33 33 37 41 মোটামুটি জানি হ্যাঁ হাত ধর তো ক্যামেরা বানাই তো ভিডিও করতেছি তারপরে খেলাগুলো নির্ভুলভাবে পরিচালনা করার জন্য ভিডিও করতেছি সিএম ভাই এই আবার কিন্তু 2 ঘন্টা না 45 শেষ 45 আচ্ছা আমি তাহলে 45 তো নেই কন্ডিশন মত 46 স্লোয়ার রে ভাই বিশেষ কাটা নিস্তা দিস খালি কালাই যায় পুরো কালাই যায় 46 এখানে রে ব্যাটসম্যান তো কুলি বেলা খতম করা হলে নিচে কুলি বেলা 46 স্যার সব ওইবে ওয়াটা ছিল এই মা কি বল ওয়াটা ছিল এই বলটা শুধু এন্ডে ক্লিক করলে 6 তাহলে তুলি দিতে আরেকটা না এই বল কি শুধু দেখি শর্ট করতে এই